বন্ধুরা, আজ আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা। আজ আমরা যে ঘটনাটি আপনাদের শোনাব সেটির কেস ফাইল আমরা পেয়েছি গোয়েন্দাপীঠ লালবাজার থেকে, যেটি লিখেছেন কলকাতা পুলিশের এক অন্যতম অফিসার সুপ্রতিম সরকারের প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। আজকের গল্পটি উনি লিখেছেন অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। শুনতে থাকুন। হাড় হিম করা একটি পুলিশ ডায়েরি। গল্প পাঠে আমি চঞ্চল, যদিও গল্প নয়, এগুলোকে ঘটনা বলা যায়। আপনারা শুনতে থাকুন। কেমন লাগছে আমাদের এই রহস্য ও রোমাঞ্চের হাড় হিম করা রুদ্ধশ্বাস নেপথ্য কথা, সেটা অবশ্যই ইউটিউবে কমেন্টস করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুনে নিই আজকের রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা। রাগের মাথায় করে ফেলেছি স্যার, মাথা ঠিক ছিল না। ওটা ধরা পড়ার পর সবাই বলে, না স্যার বিশ্বাস করুন। বিশ্বাস অবিশ্বাস পরে, আগে বল বডি কোথায়। তাড়াতাড়ি, বেশি সময় নেই হাতে। পুঁতে দিয়েছি স্যার। কোথায়? ঝিলে, কাদার তলায়। কোন ঝিল? কোথাকার? পুরোটা বল, না হলে বলানোর হাজারটা উপায় জানা আছে আমাদের। বলছি স্যার, ওই ওই তারাতলার কাছে। গাড়িতে ওঠ। আদেশ নির্বিবাদে পালন করেন মধ্য ৩০-এর বিহারি যুবক। বন্দর অঞ্চল থেকে গাড়ি যাত্রা শুরু করে গন্তব্যে তারাতলা। ঝিলটা কোথায়? বাঁ দিকের রাস্তায় ঢুকতে হবে স্যার। গাড়িটা থামলো তারাতলা রোড থেকে একটু ভিতরে, একটি ঝিলের সংলগ্ন এলাকায়। মধ্যরাত অতিক্রান্ত তখন। রাস্তাঘাট জনমানবহীন, যথেষ্ট আলোকিত নয়। পথ দেখিয়ে নিয়ে চললেন জেরায় বিধ্বস্ত যুবক। টর্চ হাতে অনুসরণে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসাররা। অসমের বর্ষণে কর্দমাক্ত পথঘাট, উর্দিধারীদের পায়ে গামবুট আবশ্যিক সাবধানতা স্বরূপ। বডি ওইখানে স্যার, পোতা পোতা আছে। ভেবেছিলাম কেউ খুঁজে পাবে না কখনো। বডি বডি আর কই, পচে গলে কঙ্কাল। কি বা অবশিষ্ট আর? একে একে পণ্যবাহী জাহাজ এসে নোঙর ফেলছে খিদিরপুর ডকে। হুগলি নদীর বুকে ভাসমান সার দিয়ে নিত্যদিনের নিয়মে পণ্য সামগ্রী যে কত কত বিচিত্র আকার আয়তনের যে বাক্স, শহে শয়ে হাজারে হাজারে দেখে টাক লেগে যায় পঞ্চমের। পরিচিত দৃশ্যপট, তবু রোজই ভাবে এত মালপত্র কোথা থেকে আসে, কারা পাঠায়। ডিউটির পর নদীর ধারে চুপচাপ কিছুটা সময় কাটানো প্রাত্যহিক অভ্যেসে দাঁড়িয়েছে তার। বন্ধুরা ঠাট্টা করে বলে, একই জিনিস, জাহাজ আসছে, মাল খালাস হচ্ছে, রোজ কি এত দেখিস বলতো। পঞ্চম নিরুত্তর থাকে। উত্তরটা তার নিজেরও অজানা। কলকাতা বন্দরে সশস্ত্র নিরাপত্তারক্ষীর চাকরিটা যখন পেয়েছিল বেশ কয়েক বছর আগে, সুদূর উত্তর ভারত থেকে পাড়ি দিয়েছিল অজানা অচেনা বঙ্গদেশে। না, কখনো ভাবেনি জায়গাটা এত ভালো লেগে যাবে। সব ভালো লাগা ব্যাখ্যা করা যায় কি? আজ অবশ্য মনটা ভারী হয়ে আছে। একটু আগে ঝগড়া হয়ে গেল বন্ধুর সঙ্গে। আমি আর অপেক্ষা করতে পারবো না পঞ্চম। খুব বেশি হলে আর 1 সপ্তাহ সময় দিতে পারি, তার বেশি কিছুতেই নয়। তুই তো জানিস আমি চেষ্টা করছি টাকাটা জোগাড়ের, আর একটু সময় চাই। এই কথাটা তো গত 2 মাস ধরে শুনছি। 5-10 টাকার ব্যাপার হলে বলতাম না, 500 টাকা বাবার থেকে ধার করে দিয়েছিলাম তোকে। শোধ দিতে পারবি না জানলে দিতাম না।
এইভাবে রোজ তাগাদা দিবি জানলে চাইতাম ওনারে। চুরি ডাকাতি না করলে এক ধাক্কায় পাওয়া যায় 500 টাকা। তাহলে চুরি ডাকাতেই কর। নদীর ধারে বসে জাহাজ গুনলে তো আর টাকা আসবে না। মাথা গরম হয়ে যায় পঞ্চমের। দেব না, যা, 1 পয়সাও ফেরত দেব না। লেখাপড়া করে তো আর টাকা নিইনি, কোনো প্রমাণ নেই। যা পারিস কর গিয়ে, যা। হ্যাঁ, সেটাই করব। টাকা কিভাবে আদায় করতে হয় আমার জানা আছে। আমার টাকা মেরে দিয়ে কিভাবে চাকরি করিস দেখবো। আরে যা যা, মুরত থাকলে দেখে নিস, যা, যা দেখার দেখে নিস। পঞ্চমের মনে হয় এতটা মেজাজ গরম না করলেই হতো। সত্যিই তো 500 টাকা তো কম নয় নেহাত। তবে সে যে চেষ্টা করছে না এমনও তো নয়। সেটা বুঝবে না। মা বাবা একসঙ্গে অসুস্থ না হয়ে পড়লে প্রয়োজনও হতো না একসঙ্গে অত টাকার। কি করবে এখন? গ্রামের বাড়ির জমিটা বেচে দেবে, কিন্তু বাবা কাকারা রাজি হবেন? নদীর ধার থেকে উঠে পড়ে পঞ্চম। হাঁটতে শুরু করে কোয়ার্টারের দিকে। স্ত্রী এবং 2 শিশু পড়তের জন্য মন কেমন করে ফিরতে ফিরতে। কতদিন দেশের বাড়ি যাওয়া হয়নি। পরের সপ্তাহে সুপারভাইজার সাহেবের কাছে ছুটির দরখাস্ত পেশ করবে স্থির করে ফেলে। কাজে ফাঁকি দেয় না বলে সাহেব পছন্দই করে থাকে। দেশে গিয়ে জমি জমা বেচার কথাটাও এবার পারতে হবে। এভাবে ঋণের বোঝা মাথায় নিয়ে আর কতদিন। নামেই ঝিল, জল থেকে কাদারি প্রাধান্য। গভীর রাতে কিঞ্চিত শ্রমসাধ্যই ছিল ঝিলের মাঝামাঝি পুঁতে রাখা দেহ উদ্ধার। দেহ লিখলাম বটে, বাস্তবে কঙ্কাল। আক্ষরিক অর্থেই। মাংস নেই কণা মাত্র। একটি ধুতি এবং ছেঁড়া শার্ট আলগা লেগে রয়েছে। চোয়ালের নিচের অংশ আর বুকের বাঁ দিকের কিছু হাড় নেই। নেই ডান পায়ের মালাই চাকি। নেই ঘাড় থেকে চিবুক পর্যন্ত বিস্তৃত অনেকটা ইউ আকারের হাড়, যা জিভের নড়াচড়া ও খাবার গলাধকরণের সাহায্য করে। বোঝা যায় জায়গাটি কর্দমাক্ত ছিল বলে পচনক্রিয়া বা ডিকম্পোজিশন ঘটেছে দ্রুততর। শেয়াল শকুনেও পূর্ণ সদ্ব্যবহার করেছে অভাবিত খাদ্যবস্তুর। ছেঁড়া শার্টটিতে 4টি বোতাম, পকেটে একটি ছোট লাল পতাকা, সাদা বর্ডার সহ। বন্দরের সশস্ত্র নিরাপত্তারক্ষীদের পোশাকে থাকতো যে চিহ্ন, পইতেও রয়েছে অক্ষত। রাত ভোর হলে ঝিলটির সর্বত্র তল্লাশি চালিয়ে কাদার মধ্য থেকে মিলল চোয়ালের হাড়, চুন রাখার একটি ছোট্ট কৌটো, যার উপরে হিন্দিতে খোদাই করা ওম জয় হিন্দ। প্রায় ফুটখানেক লম্বা একটি ছুরিও পোঁতা ছিল কাদাতে। উদ্ধার হলো খুনে ব্যবহৃত অস্ত্র। পঞ্চম শুক্লা হত্যা মামলা, সাউথপোর্ট পুলিশ স্টেশনে নথিভুক্ত। তারিখ 21 মার্চ 1960। সে প্রায় 6 দশক আগের কথা। অভিযোগ খুনের উদ্দেশ্যে অপহরণ এবং হত্যার। ভারতীয় দণ্ডবিধির 364 এবং 302 ধারা। এ মামলায় শুরুতেই লিপিবদ্ধ থাক রহস্য উদ্ঘাটনের রুদ্ধশ্বাস রোমাঞ্চ নেই, যা পাঠক সন্ধান করেন গোয়েন্দা কাহিনীতে। সে কাল্পনিক ঘটনাই হোক বা সত্য। নেই একাধিক সন্দেহভাজনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করার উত্তেজনা। সমাধানে মেধার ব্যতিক্রমী প্রয়োগ ছিল, এমন দাবি অন্যায্য। অন্যান্য খুনের মামলার তুলনায় কিনারা ছিল সহজসাধ্যই। তবু কলকাতা পুলিশের সুদীর্ঘ ইতিহাসে এই মামলা এক চিরকালীন মাইল ফলক। শুধু কলকাতায় বা লিখে কেন, সারা দেশেই দিকচিহ্ন তদন্ত গবেষণায়। কারণ নিহিত বাস্তবের সঙ্গে কল্পনার পার্থক্যে। তদন্ত পথের 2টি স্পষ্ট বিভাজন থাকে। একটি অভিযুক্তকে চিহ্নিত করা পর্যন্ত, তার গ্রেপ্তারি পর্যন্ত, যে বিন্দুতে সমাপন কাল্পনিক রহস্য কাহিনীর। সত্যজিতের ফেলুদাই হন বা শরদিন্দুর ব্যোমকেশ, নিহার রঞ্জনের কিরিটেই হন বা
হেমেন্দ্র কুমারের জয়ন্ত মানিক। অপরাধটা কে করলো এবং কিভাবে করলো তাতেই মূলত সীমাবদ্ধ থাকে রহস্য পিপাসুর কৌতূহল। না লেখকের না পাঠকের, দায় থাকে না বিচার পর্বের সাতকাহনের। বাস্তবের গোয়েন্দাদের কাছে, লালবাজারের ফেলু ব্যোমকেশদের কাছে, যার গুরুত্ব অপরিসীম। কিনারা পরবর্তী কর্মকাণ্ড শাস্তিবিধান নিশ্চিত করতে পারে অভিযুক্ত। আপাত নিরস এবং রোমাঞ্চ বর্জিত এক পথ অতিক্রম করতে ব্যর্থ হলে নিরর্থক যাবতীয় প্রাক কিনারা পরিশ্রম। এই পর্বে উত্তেজনার উপাদান যেহেতু সচরাচর থাকে না, তেমন তদন্তের এই অংশটি সম্পর্কে কাল্পনিক গোয়েন্দা গল্পের নিরাসক্তি সহজবোধ্য। আলোচ্য মামলাটির বিবরণীতে কিনারা উত্তর অংশটির প্রধান উপজীব্য। রোজ কোয়ার্টারে ফিরে আসেন সন্ধে 7টা থেকে 7:30টার মধ্যে। 10 মার্চ অন্যতা হলো। রাত গড়িয়ে ভোর হলো। ভোর গড়িয়ে সকাল। না, পঞ্চম ফিরলেন না। পঞ্চমের শ্যালকও বন্দরকর্মী ছিলেন, থাকতেন সংলগ্ন কোয়ার্টারেই। খোঁজাখুঁজি এবং উদ্বিগ্ন প্রতীক্ষার পর সাউথপোর্ট থানায় মিসিং ডায়েরি নথিভুক্ত হলো সে রাতেই। কারো নিখোঁজ হওয়ার খবর পেলে যা যা করণীয় প্রথামাফিক করা হলো। ওয়্যারলেস বার্তা শহরের থানাগুলিতে, কোথাও কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা তার তথ্য তালাশ, নিখোঁজ ব্যক্তির ছবি সংগ্রহ এবং যথাসাধ্য প্রচারের ব্যবস্থা করা ইত্যাদি। ফল হলো না। বছর 35-এর পঞ্চম নিখোঁজই রইল। যত সহকর্মী ছিলেন পঞ্চমের, বন্ধুবৃত্তে ছিলেন যারা, প্রস্তুত হলো তালিকা। জিজ্ঞাসাবাদ চলাকালীনই তাদের একজনের থেকে জানা গেল রামলোচন নামের এক বন্ধুর সঙ্গে কাপড়ের ব্যবসা করার কথা ইদানিং ভাবছিলেন পঞ্চম। বন্দরে সশস্ত্র নিরাপত্তারক্ষী। হঠাৎ কাপড়ের ব্যবসা কেন? খোঁজ শুরু হলো রামলোচনের। ঠিকানা পাওয়া গেল অচিরেই। তারাতলায় একতলা ফ্ল্যাট, 3 কামরার, থাকতেন একাই। প্রতিবেশীরা জানালেন 11 মার্চ ভোরবেলা থেকে রামলোচনকে আর দেখেননি। ঘর তালাবন্ধ। সাদা পোশাকের পুলিশকে লাগানো হলো 24 ঘন্টার নজরদারিতে। কিছুদিনের নিষ্ফলা প্রহরার পর 21 মার্চ ভোররাতে নিজের বাড়িতে চাদর মুড়ি দিয়ে ঢোকার সময় আটকানো হলো রামলোচনকে। পুরো নাম রামলোচন আহির, বছর 30-এর কোঠায়। থানায় এনে ঘণ্টা 2 জেরাতেই প্রকাশ্যে এলো পঞ্চম হত্যার ইতিবৃত্ত। রামলোচন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, অবাঙালি, কিন্তু বংশ পরম্পরায় বাস কলকাতায়। বাপ ঠাকুরদার পারিবারিক ব্যবসা ছিল কাপড়ের। রামলোচন ছিলেন ঝুঁকিপ্রবণ প্রকৃতির। শুধুই কাপড়ের ব্যবসায় নিজেকে সীমাবদ্ধ রাখায় আগ্রহী ছিলেন না, নানাবিধ ব্যবসায়িক কর্মকাণ্ডে প্রবল উৎসাহ ছিল। বিদেশে পণ্য রপ্তানির কথাও ভাবতে শুরু করেছিলেন সম্প্রতি। সেই সূত্রে যাতায়াত বেড়েছিল ডক এলাকায়। আলাপ হয়েছিল পঞ্চমের সঙ্গে, যা দ্রুত পরিণত হয়েছিল সখ্যে। বাবা মা দেশের বাড়িতে প্রায় একই সঙ্গে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কিছুকাল আগে জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন হয় পঞ্চমের। চিকিৎসা ছিল প্রভূত খরচ সাপেক্ষ। শরণাপন্ন হলেন অর্থবান বন্ধুর। বিপদে সাহায্যের হাত বাড়ালেন রামলোচন। 500 টাকা ধার দিলেন। সে সময়ে 6-এর দশকে 500 মানে অনেক টাকা। গাড়ির যন্ত্রাংশ তৈরির ব্যবসার কথা বেশ কিছুদিন ধরেই ভাবছিলেন রামলোচন। বিনিয়োগও করে ফেলেছিলেন বহুলাংশে, কিন্তু ব্যবসাকে একটা ভদ্রস্থ জায়গায় দাঁড় করাতে আরও অর্থের যোগান একান্ত জরুরি হয়ে পড়েছিল। পঞ্চমের কাছে ধার দেওয়া টাকা ফেরত চাইলেন। পঞ্চম জানালেন চেষ্টা করবেন শোধ করতে, কিন্তু আপাতত অপারগ। নিয়মিত তাগাদা শুরু করলেন রামলোচন। তারও আশু প্রয়োজন অর্থের। এই নিয়েই ফেব্রুয়ারির শেষ সপ্তাহে একদিন তীব্র বচসা।
আমার টাকা চাই 3 দিনের মধ্যে, না হলে পুলিশে যাব। জানা জানা কোনো প্রমাণ আছে? লেখাজোখা তো কিছু হয়নি। আমি পুলিশকে বলবো টাকা নিইনি। ঠিক আছে, আমিও দেখাবো আমার টাকা মেরে দিয়ে তুই পার পাবি ভেবেছিস? বললাম তো, এই তোর যা করার করে নিস, যা। ক্রোধান্ধ রামলোচন সেদিন স্থির করলেন পঞ্চম বাঁচার অধিকার হারিয়েছেন। সপ্তাহখানেকের মধ্যেই স্বতঃস্ফূর্ণিত হয়ে দেখা করলেন পঞ্চমের সঙ্গে। পঞ্চম, তোর সঙ্গে ঝগড়া হওয়ার পর থেকেই মনটা খারাপ। তুই কিছু মনে করিস না ভাই। সে তো আমার মেজাজটাও তেতো হয়ে আছে সেদিনের ঘটনার পর থেকে। আমি কি বলেছি তোকে যে টাকা দেব না? আরে ছাড়, যা হওয়ার হয়েছে, বাদ দে তো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। কি? গাড়ির পার্টসের ব্যবসাটা ঠিক জমছে না। কাপড়ের ব্যবসার ঘ্যাঁত ঘোঁত আমার হাতের তালুর মতো জানা। ওটাই ভালো করে করব ভাবছি। একজন রাজি হয়েছে টাকা ঢালতে, পরশু বাড়িতে আসবে। তুইও আয় না। কিন্তু কিন্তু আমি গিয়ে কি করব? আরে তুই চাকরির পর ফ্রি টাইমে লেবার দিবি, হুট করে তো আর টাকার জোগাড় করতে পারবি না। এভাবে শোধ দিবি আস্তে আস্তে। ঝগড়া করে কি লাভ ভাই? পঞ্চম সম্মত হয়ে গেলেন রামলোচনের প্রস্তাবে। নির্ধারিত দিন রাত 8টায় পৌঁছলেন বন্ধুর বাড়ি। পানাহার হলো। 10টা নাগাদ সামান্য অধৈর্য হয়ে পড়লেন পঞ্চম। ঘুম পাচ্ছে রে এবার। কখন আসবে তোর ব্যবসায়ী বন্ধু? আরে এসে যাওয়ারই তো কথা, কেন যে দেরি করছে? মনে হয় আটকে গেছে কোথাও। এক কাজ কর, চল হেঁটে আসি একটু ঝিলের পাশ থেকে। যা গুমট গরম, পাশেই তো, মিনিট 15 হাওয়া খেয়ে আসি। চল, তারপর তুই বাড়ি চলে যাস, আমিও চলে আসবো। চল, তাই চল। ঝিলের পাড়ে কিছু সময় কাটলো গল্প গুজবে। ঘন হয়ে এসেছে অন্ধকার। রাত 11:15 নাগাদ পঞ্চম বললেন, চল এবার এবার ভারী চাই। উঠতে যাবেন, সহসা জামার ভিতরে গোঁজা ধারালো ছুরি বার করলেন রামলোচন। চালিয়ে দিলেন পেছন থেকে পঞ্চমের ঘাড়ে। আকস্মিক আঘাতের জন্য একেবারে প্রস্তুত ছিলেন না শক্ত সমর্থ চেহারার পঞ্চম। বিস্ময়ের ঘোর কাটার আগেই একের পর এক কোপ বসিয়ে দিয়েছেন রামলোচন। রক্তাক্ত এবং ভূপতিত পঞ্চমের ওপর নির্বিচার ছুরিকাঘাত। এরপর বুকে, পেটে, গলায়। হ্যাঁ, মৃত্যু এলো অনিবার্য। তারপর ভেবেই রেখেছিলাম আগে, বডিটাকে পুঁতে দিলাম ঝিলের কাদা জলের মধ্যে। জলেই ফেলে দিলাম ছুরিটা, যেটা বাবা শখ করে কিনেছিলেন বেশ কয়েক বছর আগে দিল্লি থেকে। জামার ভিতর গুজে নিয়ে গিয়েছিলাম ঝিলে। আমার টাকা দিচ্ছিল না পঞ্চম, আবার রোয়াবও দেখিয়েছিল। ও স্যার, স্যার মাথা ঠিক ছিল না, তাই ভুল করে ফেলেছি স্যার। স্রেফ রাগের মাথায়। কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর শ্রী অনিল ব্যানার্জির ওপর পড়ল তদন্তভার। কিনারা সম্পূর্ণ হয়েছে নিঃসংশয়। অপরাধ স্বীকার করেছে অভিযুক্ত, কিন্তু প্রমাণ? ভারতীয় সাক্ষ্য আইন, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এর 27 নম্বর ধারায় অভিযুক্তের বয়ান অনুসরণে উদ্ধার হয়েছে কঙ্কাল, মিলেছে ছুরি। ওয়েপন অফ অফেন্স। মৃতের আত্মীয় স্বজন চিহ্নিত করেছেন ধুতি, শার্ট, চুনের কৌটো। কি বাকি থাকলো আর? বাকি যে মূল কাজটাই দীর্ঘদিনের অভিজ্ঞতায় বুঝতে পারছিলেন অনিলবাবু। কঙ্কালটি যে পঞ্চমেরই তা তর্কাতীত প্রমাণ করা। পরামর্শ করলেন বিশিষ্ট আইনজ্ঞদের সঙ্গে, যারা জানালেন দ্ব্যর্থহীন অভিযুক্ত যাই কবুল করুক, পুলিশি জিজ্ঞাসাবাদে অপরাধের সঙ্গে সংস্রব অস্বীকার করবে আদালতে, যেমন করে 99% ক্ষেত্রে, এবং বেকসুর খালাস পাওয়ার সম্ভাবনা প্রবল, যদি না সন্দেহাতীত প্রমাণ পেশ করা যায় যে কঙ্কালটি পঞ্চমেরই দেহের। এখনো পর্যন্ত প্রমাণস্বরূপ যা রয়েছে হাতে তা নিশ্চিত চিহ্নিতকরণের পক্ষে অপর্যাপ্ত। সন্দেহের আনুকূল্য অভিযোগ
তো পাবেনি ধরে নিয়ে অগ্রসর হলেন ইন্সপেক্টর। অবশ্য অগ্রসর হওয়াটাই সমাজের। অনিলবাবু প্রয়াত হয়েছেন বেশ কিছুকাল হলো। তার তৎকালীন অধীনস্থ অফিসারদের মধ্যে এখনো যারা জীবিত, তাদের সঙ্গে আলাপচারিতায় কিঞ্চিত আভাস পাওয়া গেল আদন্ত কর্তব্যনিষ্ঠ মানুষটির চরিত্র বৈশিষ্ট্যের। স্যার ভিভিয়ান রিচার্ডসের নিষ্প্রিয় নিধন করায়ত্ত ছিল না হয়তো, কিন্তু মনোভঙ্গি ছিল গাভাস্কারের। হাজার প্রতিকূলতার মধ্যেও স্থিতধী সংকল্পে। পরিকাঠামোর সহায়তায় সাফল্য বিশ্বাসী ছিলেন না, বরং তার সীমাবদ্ধতা সত্ত্বেও শৃঙ্গস্পর্শে ছিলেন একমুখী। নিয়মিত পড়াশোনার অভ্যাস ছিল। দেশ বিদেশের অপরাধ তদন্তের বহমান ধারাটি সম্পর্কে সদা সচেতন থাকতেন। পেশাগত উৎকর্ষের তাগিদে চিন্তান্বিত হয়ে পড়লেন কিভাবে হবে কঙ্কালের শনাক্তকরণ। বকেয়া টাকা ফেরত না পাওয়ার আক্রোশে একটা জলজান্ত লোককে নৃশংসভাবে কুপিয়ে খুন করল, খালাস পেয়ে যাবে। অবসরে অনেকটা সময় কাটাতেন ন্যাশনাল লাইব্রেরিতে। তৎকালীন ইন্টারনেটহীন সময়কালে জ্ঞান বৃদ্ধিতে গ্রন্থাগারই ছিল মূল ভরসাস্থল। বিদেশে কোথায় একটা এমন মামলা হয়েছিল না? কোথায় যেন পড়েছিলেন? অনিল ছুটলেন আলিপুরে। জাতীয় গ্রন্থাগার যদি দেখাতে পারে কাঙ্ক্ষিত আলোর দিশা মিলল। বিস্তর বইপত্র নেড়েচেড়ে এই কেসটাই তো খুঁজছিলেন। হ্যাঁ, এটাই তো মামলার সংক্ষিপ্ত সার। বাক রাক্সটনের জন্ম ভারতে। নাম ছিল বখতিয়ার রুস্তমজি রতনজি হাকিম। ডাক্তারি পাশ করে চলে যান ইংল্যান্ডে। ওকালতনামা করে নাম পরিবর্তন করেছিলেন। চিকিৎসক হিসেবে রোগী মহলে যথেষ্ট সমাদৃতই ছিলেন। স্ত্রী ইসাবেলা এবং মহিলা গৃহকর্মী মেরি রজারসনকে নিজের ল্যাঙ্কাশায়ারের বাড়িতে কুপিয়ে খুন করেছিলেন 1935-এর সেপ্টেম্বরে। রাক্সটন নিজে চিকিৎসক ছিলেন, প্রয়োগ করেছিলেন অধীত বিদ্যা। দুটি দেহেরই অগুন্তি খণ্ড করেছিলেন। শনাক্ত করার যাবতীয় শরীর চিহ্ন মুছে দিতে চেষ্টা করেছিলেন এক এক করে। খণ্ডগুলি পার্সেলে মুড়ে ফেলে দিয়েছিলেন স্কটল্যান্ডের একটি ব্রিজের নিচে। উদ্দেশ্য স্পষ্ট, দেয়াংশ যদি পরে আবিষ্কৃতও হয়, শনাক্তকরণ যেন হয় অসম্ভব। মোটিভ যৌন ঈর্ষাজনিত সন্দেহ প্রবণতা। রাক্সটনের বদ্ধমূল ধারণা ছিল ইসাবেলা জড়িয়ে পড়েছেন গভীর পরকীয়ায়। তীব্র অশান্তি হতো স্বামী স্ত্রীর। একাধিকবার সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন ইসাবেলা। প্রতিবারই ফিরিয়ে এনেছেন রাক্সটন। অবিশ্বাস, সন্দেহ, বাদানুবাদ অবশ্য অব্যাহতই থেকে গিয়েছিল, যার চূড়ান্ত পরিণতি ইসাবেলার হত্যায় এবং ঘটনার সাক্ষী থাকায় গৃহকর্মী মেরিকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়ায়। ঘটনার পক্ষকাল থেকে পার্সেলে মোড়া দেহাংশ আবিষ্কার করেন কয়েকজন পথচারী। ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছবি তদন্তকারীদের মনে করিয়ে দিয়েছিল জ্যাকসন পাজেলের কথা। নানা টুকরো জুড়ে একটি পূর্ণ ছবি তৈরি করার খেলা। মামলাটির নামই হয়ে গিয়েছিল জ্যাকসন মার্ডার্স। এক ঝাঁক বিশেষজ্ঞ ডাক্তার অসাধ্য সাধন করেছিলেন। দুটি দেহের অসংখ্য খণ্ডাংশ জুড়ে পূর্ণাবয়বে ফিরিয়ে এনেছিলেন ফরেনসিক প্যাথোলজিস্ট অধ্যাপক জন গ্লেইস্টার ও অ্যানাটমি বিশেষজ্ঞ অধ্যাপক জেমস কুপার ব্র্যাশের নেতৃত্বে। ফরেনসিক প্রমাণের এহেন অভিনব এবং সফল প্রয়োগ হয়নি অতীতে। বিশ্বে সেই প্রথম ব্যবহৃত হয়েছিল তদন্তে, যা নিশ্চিত চিহ্নিত করেছিল মৃতা দুই মহিলাকে। অকাঠ্য প্রমাণে দোষী সাব্যস্ত হয়েছিলেন ডাক্তার রাক্সটন। ফাঁসি হয়েছিল।
যেটার নাম ছিল ফটোগ্রাফিক সুপারইম্পোজিশন। কি প্রবল চর্চিত হয়েছিল এই মামলা, কি তীব্র প্রভাব ফেলেছিল জনমানসে। উদাহরণ দিই, রেড সয়েল ইন দ্য সানসেট গানটি তখন তুমুল জনপ্রিয় বিশ্বজুড়ে। বিখ্যাত গীতিকার জিমি কেনেডি লিখেছিলেন। আয়ারল্যান্ডের উত্তর উপকূলে স্পোর্ট স্টুয়ার্ট শহরে বাড়ি ছিল কেনেডির। সমুদ্র থেকে অদূরে প্রায়ই দেখতে পেতেন একটি বিলাসবহুল প্রমোত্তরী। সেই দৃশ্যই গানটির অনুপ্রেরণা। রাক্সটন মামলাটি নিয়ে গান পর্যন্ত বেঁধে ফেলা হয়েছিল রেড সেলস এর ছায়ায়। Red stains on the carpet, red stains on the knife of Dr. Buck Ralston. You murdered your wife, then marry and saw you. You thought she would tell, so Dr. Brooke Roxton. You killed her as well. অনিল ন্যাশনাল লাইব্রেরি থেকে ছুটলেন ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। মুষ্টিমেয় মামলাতেই তখন প্রয়োগ হয়েছে ফটোগ্রাফিক এই ব্যবহারের রীতি। কিন্তু হয়েছে তো, পঞ্চম শুক্লা ক্ষেত্রে কেন করা যাবে না? FSL ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি তৎকালীন ডিরেক্টর ছিলেন অধ্যাপক ডক্টর নির্মল কুমার সেন। অনিল সবিস্তার জানালেন, বৈজ্ঞানিক পরীক্ষায় কঙ্কাল থেকে লিঙ্গ নির্ধারণ হয়ে গিয়েছে। উচ্চতা এবং বয়স নিরূপণও সম্পূর্ণ। 35 বছরের পুরুষ দেহ, 5 ফুট 6, যা মিলে যাচ্ছে পঞ্চমের সম্পর্কে প্রাপ্ত তথ্যের সঙ্গে। প্রশ্নাতীত শনাক্তকরণের জন্য সেই প্রাক ডিএনএ যুগে রাক্সটন মামলার পদ্ধতির স্মরণ নেওয়া ছাড়া উপায় কি আর? দেখবেন একবার চেষ্টা করে। ডক্টর সেন অক্লান্ত পরিশ্রম করলেন। ভারতে সেই প্রথম কোনো মামলার তদন্তে ব্যবহৃত হল সুপার ইম্পোজিশন পদ্ধতি। প্রবাদপ্রতিম চিকিৎসকদের হাত যশে যে কত অভিযুক্ত পর্যবসিত হয়েছিল অপরাধীতে হিসাবের অতীত। আলোচ্য মামলায় যেমন। সুপার ইম্পোজিশন কি? সহজ ভাষায় কোনো এক অবয়বের কোনো একটি জায়গার একটি নির্দিষ্ট বিন্দু অন্য একটি অবয়বের ওই জায়গার ওই নির্দিষ্ট বিন্দুতে মিশে যাওয়া নিখুঁতভাবে। মানবদেহের ক্ষেত্রে এই বিন্দুগুলোকে বলা হয় নোডাল পয়েন্ট, যা শরীরগত এবং ব্যক্তিবিশেষে এক একজনের ক্ষেত্রে ভিন্ন অবস্থান প্রকৃতিগত পার্থক্যে। বিন্দুর সঙ্গে যদি মেলাতে হয় বিন্দুকে, দুটি অবয়বকে একই মাপে একই আকৃতির করে নেওয়া জরুরি। যে কারণে পঞ্চম শুক্লার পাসপোর্ট সাইজের ছবিটিকে নেগেটিভের সাহায্যে পরিবর্তিত করা হলো কোয়ার্টার সাইজে। উদ্দেশ্য খুলির পরিমাপের সঙ্গে ছবির সাযুজ্য স্থাপন। এখানে দুই একটা কথা প্রাসঙ্গিক। আমাদের মুখ, নাক, কপাল, চিবুক ও কান আলাদা প্রত্যেকের হাড়ের গঠন অনুযায়ী। কারো কপাল চওড়া, কারোর মাথা বড়, কারো চিবুক ছোট, কারো গলা স্বাভাবিকের তুলনায় মাপে বড়। কাজ করা হচ্ছে দুটি অবয়ব নিয়ে। কপালের একটি নির্দিষ্ট বিন্দু বা নোডাল পয়েন্টকে যদি চিবুকের একটি নির্দিষ্ট বিন্দুতে বা এক গালের একটি নির্দিষ্ট বিন্দুতে যদি অন্য গালের একটি বিন্দুর সঙ্গে এক সরলরেখায় যোগ করা যায়, তবে দুটি অবয়বের ক্ষেত্রেই যদি দীর্ঘ এক হয় তো বলাই যায় যে দুটি অবয়ব একই ব্যক্তির। পঞ্চমের ক্ষেত্রে কোয়ার্টার সাইজের ছবিটিকে স্থাপন করা হলো ক্যামেরার খসা কাঁচের গ্রাউন্ড গ্লাসের নিচে।
চিহ্নিত করা হলো নোডাল পয়েন্ট সমূহ, রেখাঙ্কিত করে নেওয়া হলো অবয়বকে, ছবির উপর ততঃপর বসানো হলো একটি স্ট্যান্ড, খুলিটিকে ঘুরিয়ে ফিরিয়ে আনা হলো একই অক্ষে এবং দেখা গেল খুলির নোডাল পয়েন্টগুলির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে অবয়বের নোডাল পয়েন্ট। মুখাবয়বের গড়ন, নাক, কান, গলা, চিবুক সব প্রাপ্ত খুলি এবং ছবিটি যে একই ব্যক্তির প্রমাণিত হলো বৈজ্ঞানিক পরীক্ষায়। তর্কের অবকাশ ছিল না বিন্দুমাত্র। মৃত্যুর 11 দিন পরে উদ্ধার হওয়া কঙ্কাল থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে দেহের শনাক্তকরণ, তাও প্রথম বিশ্বের তুলনায় অনগ্রসর দেশে, প্রযুক্তির নিরিখে তুলনায় অনুন্নত পরিসরে। সারা পড়ে গিয়েছিল ভারতের পুলিশ মহলে। বর্তমান সময়ে তদন্তে সুপার ইম্পোজিশন পদ্ধতির কম্পিউটার নির্দেশিত প্রয়োগ নিতান্ত স্বাভাবিক ঘটনা। কিন্তু আজ থেকে প্রায় 6 দশক আগে এ দেশে অচিন্তনীয় ছিল বিজ্ঞান ভাবনার এই অভিনব প্রয়োগশৈলী, যার দূরদৃষ্টি চালিকা শক্তি ছিল সাফল্যের নেপথ্যে। সেই অনিল ব্যানার্জি প্রয়াত হয়েছেন দীর্ঘদিন আগে, কিন্তু জীবদ্দশাতেই স্বীকৃতি পেয়েছিলেন বিজ্ঞান মনস্ক তদন্তের। ভারতের পুলিশ মহলে তদন্ত প্রক্রিয়ার উৎকর্ষ শিলমোহর পড়ত ইন্ডিয়ান পুলিশ জার্নাল এ বিবরণী স্থান পেল। ডাক সাইটে আইপিএস অফিসার, স্বনামধন্য আইনবিদ বা যশস্বী চিকিৎসক ছাড়া লেখক তালিকায় স্থান পাবেন কেউ, ঘটত কদাচিৎ। ইন্সপেক্টর অনিল ব্যানার্জিকে ৫ম শুক্লা হত্যা মামলার নির্যাস পত্রিকায় লিপিবদ্ধ করার সসম্মান আমন্ত্রিত জানিয়েছিলেন সম্পাদক মণ্ডলী। অনিলবাবু লিখেছিলেন তথ্য সমৃদ্ধ নিবন্ধ, শীর্ষক ক্যামেরা আইডেন্টিফাইজ হিউম্যান স্কেল, যাতে ধরা ছিল অন্ধকারের উৎস হতে উৎসারিত আলোর আখ্যান, যা আজও অবশ্য পাঠ্য তদন্ত শিক্ষার্থীর। বিচার পর্বে প্রশ্ন উঠেছিল ব্যবহৃত পদ্ধতির আইনি বৈধতা এবং প্রমাণ মূল্য নিয়ে। ধোপে থেকে নিম্ন আদালত প্রাণদণ্ড দিয়েছিলেন রামলোচনকে। হাইকোর্ট সাজা হ্রাস করেছিলেন যাবজ্জীবন কারাবাসে, যে রায় অপরিবর্তিত থেকেছিল সুপ্রিম কোর্টে। কলকাতা পুলিশকে যে তুলনা করা হতো স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে সর্বজন বিদিত। এই অভিধা প্রাপ্তিতে অবদান আছে তদন্তে বিরল সাফল্যের নজির সৃষ্টিকারী অসংখ্য মামলার, যার মধ্যে প্রথম সারিতে থাকবে এই ৫ম শুক্লা হত্যা ঘটনাচক্রে, যার কিনারা হয়েছিল স্কটল্যান্ডেরই একটি ব্রিজের নিচে পড়ে থাকা দেহাংশের রহস্যভেদ প্রক্রিয়ার অনুসরণে। অন্য কোথাও নাও, সেই স্কটল্যান্ডেই। সত্যি কি আশ্চর্য সমাপতন! এতক্ষণ শুনছিলেন রেডিও জংশন নিবেদিত রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা, যার কেস ডায়েরি আমরা পেয়েছি গোয়েন্দাপীঠ লালবাজার থেকে, যে বইটি লিখেছেন সুপ্রতিম সরকার। কলকাতা পুলিশের নির্ভীক এই অফিসারকে রেডিও জংশনের তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। বন্ধুরা, কেমন লাগলো এই হাড় হিম করা সত্য কাহিনী শুনতে? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করবেন। আজ এ পর্যন্তই। আবার আগামী সপ্তাহে আমরা শোনাব আরও এক হাড় হিম করা রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা।